প্রিয় প্রণয়িনী সিজন 2 জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 13। সকালে সূর্য আকাশে দাপটে ভঙ্গিতে বিরাজ করছিল, নিজের তেজের মহিমায় অতিষ্ঠ করে তুলেছিল সবাইকে। হঠাৎ সূর্য মেঘের আড়ালে ডেকে গেল, আর তখন থেকে মেঘ উঠছে একটু পরপর। মেঘের বিরাট গর্জনের সাথে বিদ্যুৎ সংযোগ ছুটেছে অনেক আগে, তাই বৃষ্টির আগে ঠান্ডা বাতাস নিজের ভেতর সরবরাহের জন্য নুসরাত একটু বাড়ির বাহিরে বেরিয়ে এসেছে। দু হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে এদিক সেদিক চোখ বুলাচ্ছিল। তখনই মুখের সামনে বিরাট এক ছায়ার উৎপত্তি ঘটল। এত বড় ছায়ার উৎপত্তি কোথা থেকে হলো দেখার জন্য নুসরাত চোখ সামনে ঘুরাতেই সাদা পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের নাহিয়ানের সাথে চোকাচুকি হলো। নাহিয়ানের দিকে নুসরাত চোখ উল্টে তাকাতেই নাহিয়ান নিজস্ব ভঙ্গিতে বরাট স্বরে বলে ওঠে, নাহিয়ান আবরার পূর্ব। নুসরাত নাহিয়ানকে পাশ কাটাতে কাটাতে বিরক্তির স্বরে বলে ওঠে, আপনি পূর্ব হন আর পশ্চিম হন, তাতে আমার কি, সাইড হাটেন। নাহিয়ান মাথা নাড়ায় দুপাশে। পুরুষালী আবারও সেই শক্ত বরাট কণ্ঠে বলে ওঠে, নট পশ্চিম, অনলি পূর্ব। নুসরাত তেরসা কণ্ঠে বলে, ওই তো একই হলো, পূর্ব পশ্চিম। নাহিয়ানের সাথে আসা তোফ আর লেবিন সামনে মাথা উঁচু করে থাকা এক দালানের পেছনে দাঁড়িয়ে হি হি করে হেসে উঠল। লেবিন মুখ বন্ধ করার ইশারা করে বলল, বাই জানলে একদম হে হে বের করে যাবে। তোফ নিজের মুখ বন্ধ করে নিল, অতঃপর আবারও নিজের দন্তকপাটি বের করে বলে, বাইয়ের নামের মাইরি বাপ করে দিচ্ছে এই মাইয়া। লেবিন শুধরে দিয়ে বলে উঠল, মাইয়া নয় বাবি বল, আরেকবার মাইয়া বললে বাইরে বলে তোকে উল্টো করে ঝুলাই রাখবো। নাহিয়ান নুসরাতের তেরা জবাবে টুট টিপল, নিজে সাদা পাঞ্জাবির বাজ টেনে ঠিক করে জিজ্ঞেস করলো, ভালো আছেন? নুসরাত ব্রুযুগল কুচকে নিল, অবিলম্ব বলে উঠল, আপনাকে কেন আমি বলতে যাব আমি ভালো আছি না খারাপ আছি? আপনি কে ভাই? নাহিয়ান দু হাত বুকে আড়াআড়ি বেরোতে নুসরাতের দিকে সরাসরি তাকায়, মূল্যায়ন কণ্ঠে বলার চেষ্টা করে বাই নয়, কিন্তু নিজের তথাকথিত সেই গম্ভীর আওয়াজে বেরিয়ে আসে, বাই নয়, অনলি নাহিয়ান আবরার পূর্ব। হ্যাঁ হ্যাঁ জানি, নাহিয়ান আবরার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। নুসরাত ফরফর করে নাহিয়ানের নামের বিনাশ ঘটিয়ে মুখে জিপার টানে, তারপর এদিক সেদিক উকিঝুঁকি মেরে কিছু একটা দেখতে থাকে। পালোয়ানের মতো লম্বা দেহের নাহিয়ানকে বেদ করে নুসরাতের দৃষ্টি অপাশে পৌঁছল না, তাই বিরক্তির স্বরে বলে, আপনার বাড়ি নেই, মানুষের বাড়ির সামনে পালোয়ানের মতো এসে দাঁড়িয়ে রয়েছেন কেন ভাই? বিদায় হন, নিজের বাড়িতে হাওলা নেই। নাহিয়ান তমতম খেয়ে নিজের দিকে আঙুল তুলে ইশারা করে জিজ্ঞেস করে, আমি? নুসরাত মুখ বাঁকায়, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, না আপনার ওই ছেলাগুলোকে বলছি। নাহিয়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় ছেলা? নুসরাত হাত তুলে বিপরীত রাস্তার দিকে তাক করে দেখায় নাহিয়ানের ছেলাদের। বিরক্তিতে মুখের অবস্থা করুণ করে বলে ওঠে, যেগুলোকে সাথে নিয়ে এসে মানুষের বাড়ির পেছনে চোরের মতো লুকিয়ে থাকার আদেশ দিয়েছেন ওইগুলোকেই বলছে। লেবিন আর তোফ নিজেদের দিকে হাতের ইশারা দেখে কাচুমাচু করে মুখ অন্য রাস্তা দিয়ে পালালো। বেঁচে থাকলে আবারও লুকিয়ে বাইয়ের অপমান দেখা যাবে। এখন পালানো শ্রেয় মনে হলো নিজেদের কাছে। আজ ভাই জান ভিক্ষা দিলেই হবে, বেঁচে থাকলে পরে কথা পরে বাবা যাবে। তোফ আর লেবিনকে বাচ্চার মতো দৌড়ে পালাতে দেখে নাহিয়ানের কপালে হাত দিয়ে টিপল, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল শব্দ করে। এর মধ্যে হাতের স্পর্শ পেল মেয়েলি হাতের। মেয়েলি লম্বা লম্বা আঙ্গুল দ্বারা নুসরাত নাহিয়াতের বলিষ্ঠ হাতকে হালকা হাতে ধাক্কা দিতে দিতে বাড়ির সামনের গেট থেকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, নাহিয়ান আবরার পূর্ব, এম আই রাইট? নাহিয়ান কিছু বলতে নেবে নুসরাত টুটের তর্জনীর আঙ্গুল চেপে চুপ দেখালো। টুটে মেয়েকে হাসি ঝুলিয়ে বলে, তো পূর্ব। আপনি সোজা পূর্ব দিকে চলে যান। সামনের রাস্তার দিকে হাত দিয়ে দেখালো নুসরাত নাহিয়ানকে চলে যাওয়ার জন্য। নাহিয়ান কথা বাড়ালো না, নিজের টু ব্লক করে কাটা চুল চোখের সামনে থেকে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে উঠে, আবারও দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। নুসরাত ব্রুকে ফিন কণ্ঠে জিজ্ঞেস করলো, আবারও দেখা হবে তার নিশ্চয়তা কোথায়? নাহিয়ান টুট বাঁকিয়ে হাসলো, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ক্লিন শেভ করা তুতনিতে হাত বুলাতে বুলাতে চাওড়া কাত ঘুরিয়ে পেছনে অবাক নুসরাতকে ফেলে শক্ত ভঙ্গিমায় হেঁটে চলে যায় সামনের দিকে। প্রত্যেক বুধবার নাসির মঞ্জিলের লাইব্রেরিতে গোপন বৈঠক বসে। বড় কাঠের তৈরি চেয়ারখানায় সামনে বসে থাকেন নাসির সাহেব, তাদের মাঝে ব্যবধান হিসেবে থাকে একটা কাচের রিডিং টেবিলের ডান পাশে ইসরাত, বা পাশে নুসরাত। এ সময় বাপ মেয়েদেরকে বিরক্ত করলে তাকে পেতে হয় কঠিন শাস্তি, তাই দোতলার দিকে একটা কাকপক্ষী গিয়ে পা ফেলে না। নিরিবিলি পরিবেশে বসে বাপ মেয়ে মিলে তিনি নিজেদের উল্টাপাল্টা আলোচনার সমাপ্তি দেয়। পরে নাজমিন বেগমকে বলে এটা নাকি তাদের নিজস্ব গোপন বৈঠক। আজও সেই বৈঠকে বসেছে। গত 8 ঘন্টা যাবৎ চলছে এই আলোচনা, তবুও শেষ হয়নি গোপন বৈঠক।
এখানে চলছে আরও চলতেই আছে। সময় গড়ায়, তবুও গোপন বৈঠকে শেষ হয় না। ড্রয়িং রুমে বসা নাজমিন বেগম দোতলার বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। নাজমিন বেগমের পাশে বসে থাকা মোমো চুপচাপ তখন থেকে লক্ষ্য করছে এসব। হঠাৎ তার আগ্রহী কণ্ঠটি ভেসে আসে নাজমিন বেগমের কানে। সে জিজ্ঞেস করছে, মামনি, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রত্যেক বুধবারে? প্রত্যেক আলোচনা তো আধা ঘন্টার ভেতরে শেষ হয়ে যায়, আজ কেন এত সময় লাগছে? নাজমিন বেগম মোমোর চুলে বেনি করে দিতে দিতে বললেন, যা নিজে গিয়ে কান লাগিয়ে শুনে আয়, কি এমন বিশেষ গোপন আলোচনা হচ্ছে? নাজমিন বেগমের ক্রেপা কণ্ঠে মোমো টুট টিপে বন্ধ করে নেয়। কিছুক্ষণ বসে থাক, আবারও সঠিক সময়ে প্রশ্নটা করার অপেক্ষায়। নাজমিন বেগমের কথা শুনে বুঝে যাচ্ছে মেজাজ খেঁচে আছে ভয়ঙ্কর রকমভাবে, যার পুরো কৃতিত্ব যায় নুসরাত আর নাসির সাহেবের উপর। শীতকাল কাটার পর মোমো আবারও মিনতি স্বরে জানতে চেয়ে জিজ্ঞেস করে, বলো না মামনি, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয়? নাজমিন বেগম তিরিক্ত বিক্ত কণ্ঠে বলেন, আর বলিস না, দুনিয়ার সব আজগুবি কথা বাপ মেয়ে মিলে জুগড়া লাগায় ওখানে বসে গরু আকাশে উড়ানোর মতো গোপন বৈঠক হয় মানে? মোমো বুঝতে না পেরে কপালে সামান্য বাজ হলে জিজ্ঞেস করল। নাজমিন বেগম পাঁচটি বর্ণে মুখ বানিয়ে ক্ষুদ্র কণ্ঠে বলেন, নামে গোপন বৈঠক, কাজে কিছুই না। শুনবি? শুনলে আয়, কান খাড়া করলে গোপন বৈঠকের নমুনা দেখবি। মোমো আর নাজমিন বেগম ধীরে ধীরে পা ফেলে দোতলায় উঠলেন। লাইব্রেরি রুমের সামনে লাগানো কাঠের দরজার বাহির দাঁড়িয়ে কান খাড়া করতেই কানে বেশি আসলো নুসরাত আর নাসির সাহেবের তর্ক বিতর্ক, যে কান দরজায় না লাগিয়ে দরজার বাহিরে থেকেই শোনা যাচ্ছে। মোমো এতক্ষণে নাজমিন বেগমের কথার মানে বুঝলো। ফিসফিস করে বলে, মামনি, সব ক্ষেত্রেই তো স্পষ্ট শোনা যায় বাহির থেকে, তাহলে এ আবার কিসের গোপন বৈঠক? মোমোর কথায় নাজমিন বেগম হাসলেন, অতিষ্ঠ কণ্ঠে বললেন, এই হলো ওদের মতো তার সেরাদের গোপন বৈঠক। নাজমিন বেগম আবারও কষ্টে ভরা কাতর কণ্ঠে আওড়ালেন, আমি বলেই সংসার করছি এই পাগলদের, অন্য কেউ হলে মুখের উপর চাটাপেটা করে বিদে হতো এতদিনে। নাজমিন বেগমের দুঃখে ভরা কথা শুনে মোমো সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়। মৃদু কণ্ঠে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, সব ঠিক হয়ে যাবে। নাসির মঞ্জিলে যে গোপন বৈঠক হয় তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। আজ সেই সময়সীমার ঊর্ধ্বে চলে গেলেও গোপন বৈঠক চলমান। নাসির সাহেব নিজের চোখের ছোট লেন্সের চশমা খুলে রাখেন টেবিলের উপর। দু হাত কাছের টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন নুসরাতকে, জাইন হঠাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার মানে কি? উদ্দেশ্য কি হতে পারে তুমি বুঝতে পারছো আব্বা? নুসরাত দুবার সে মাথা নাড়ায়, সে জানে না বলে। ইসরাতের দিকে চোখ ফিরাতেই দেখলেন ইসরাত জিমুচ্ছে, তার কোনো মাথা ব্যথা নেই এসবে। মাথা ব্যথা থাকবে কি করে? কোনো কথা বলতে গেলেই তার গুণধর বাপুন মিলে তার মুখে কুলুপ এঁটে বসে থাকতে বলেন। সে নাকি বুঝবে না হেলাল সাহেব আর জাইনের রাজনীতি। ইসরাতের জীবনের মধ্যে নাসির সাহেব আবার গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, হতে পারে এটা তাদের কোনো চক্র, ইসরাতকে আমাকে আর তোমাকে দাবিয়ে রাখার জন্য। নুসরাত শাহ জানালো নাসির সাহেবের কথায়, এটা কোনো চক্রও হতে পারে, তাদের ফাঁসানোর জন্য। ইসরাত জিমিয়ে জিমিয়ে কিছু বলতে নিবে নাসির সাহেব বললেন, তুমি ছোট মানুষ, কথা বলো না, চুপ করে বসে থাকো। ইসরাত আবার চুপসে গেল। চুপসানো মুখ নিয়ে গাল ফুলিয়ে বসে রইল ভেতরে ভেতরে। নুসরাত এক পা তুলে চেয়ারে বসলো, থুতনি টেকিয়ে বলল, সহমত আব্বা, আপনার বৈয়ের প্ল্যান কোনো অংশ হতে পারে ইসরাত আমাকে আর আপনাকে ফাঁসানোর। জাইনকে হয়তো উনি ইসরাতের পেছনে লেলিয়ে দিয়েছে। ইসরাত এবার নাসির সাহেবের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই জটপট বলে উঠল, জাইন কি কুকুর যে উনাকে লেলিয়ে দিবেন? নুসরাত আর নাসির সাহেব উপর নিচ মাথা নাড়ালেন। তারপর বাপ মেয়ের টনক নড়তে ইসরাতের চোখ রাঙ্গানো দেখে নিজেদের ভুল শুধরে নিয়ে আবার দুপাশে মাথা নাড়ালেন না ভঙ্গিতে। নুসরাত অভিজ্ঞদের মতো তুতনি এক হাত রেখে অন্য হাত নাড়িয়ে বাসনের মতো করে বলল, ইসরাত, তুই অবুঝ, তুই আসলে বুঝতে পারছিস না। আব্বার বড় ভাই আমাদের নিচের দিকে দাবানোর জন্য জাইন শালা দুলাভাইকে তোর পেছনে লাগিয়ে দিয়েছে। তুই আসলে তাদের চক্রান্ত বুঝতে পারছিস না। এটাও হতে পারে খুব বড়সড় জান নেওয়া চক্রান্ত। নাসির সাহেব নুসরাতের কথায় সহমত পোষণ করলেন। নুসরাত একটু শ্বাস ফেলে নিয়ে আবার বলল, তুই আমাদের বড় মানুষের মধ্যে কথা বলিস না, শুধু বসে বসে শুন আর বোঝার চেষ্টা কর আমরা তোকে কি বোঝানোর চেষ্টা করছি এবং কি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। নাসির সাহেব নুসরাতের কথা অবিলম্বে সহমত পোষণ করে বললেন, হ্যাঁ, তুমি বাচ্চা রয়েছো, তাই চুপ করে বসে থাকো, বাচ্চাদের নেই আম্মা। ইসরাত মাছের মতো দুটুট ফাঁক করে নিল। তার বাপ কি ভুলে গেল সে বড় মেয়ে, তার বিয়ের কথা বলছে আর তাকে কথা বলতে নিষেধাজ্ঞা জারি করছে এই দুজন মিলে, একে মন বিচার। ইসরাতের অতর্কিত চিন্তার মধ্যে বেগাত ঘটিয়ে নাসির সাহেব বলে উঠলেন, হয়তোবা বড় ভাই জাইন আর ইসরাতের বিয়ের পর ইসরাত আর জাইনের ডিভোর্সের বই দেখাতে পারেন আমার সম্পত্তি তো হস্তক্ষেপ করতে পারেন। নুসরাত বললে উঠে, আব্বা, তো একদম ঠিক জায়গা ডিগ মেরেছো।
আমি এরকমই কিছু ভাবছিলাম, আমাদের বদনাম করার চেষ্টা করতে পারেন, আবার আমাদের সম্পত্তিও ছিনিয়ে নিতে চাইবেন না। তার কি কোনো নিশ্চয়তা আছে? একদম নেই। উনি যেরকম মানুষ সম্পত্তি ছিনিয়ে নিতেই পারেন। বাপ মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। ইসরাত অতিষ্ঠ হয়ে কিছু বলতে নিবে নাসির সাহেব আরও নুসরাতের একসাথে বলে উঠল, চুপ, একদম চুপ। নুসরাত টুটে আঙ্গুল চেপে দেখালো ইসরাতকে চুপ থাকতে। ইসরাত তবুও কিছু বলার জন্য টুট ফাঁক করতেই নুসরাত বলে উঠল, এখানে তোর জীবন মরণের প্রশ্ন, তাই তুই চুপ থাক, আমি আর আব্বা বুঝে নেব। নাসির সাহেব মাথা জাকিয়ে বাচ্চাদের ন্যায় বলে উঠলেন, একদম ঠিক। ইসরাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনেক সময় আলোচনা হলো জাইনের কথা নিয়ে। দীর্ঘ 2 ঘন্টা আলোচনা শেষে এই সিদ্ধান্তে পৌঁছলেন নাসির সাহেব আর নুসরাত, জাইন কোনো চক্রান্ত করছে, আর চক্রান্তে কোনোভাবে জাইনকে বিজয়ী হতে দেওয়া যাবে না। তাই তারা এই বিষয়ে একটা দ্রুত পদক্ষেপ নিবে। পদক্ষেপ কী নিবে সেটা ভাবতেই লাগলেন, আর তা ভাবতে ভাবতে তাদের মাথা হ্যাং হয়ে গেল। ইসরাত স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে বাপ মায়ের বোনকে লক্ষ্য করছে। তখন থেকে মুখে কুলুপ এসে বসে আছে চুপচাপ। 2 ঘন্টা যাবৎ এক জায়গায় স্থির বসে থাকতে থাকতে ইসরাতের কোমর অসাড় হয়ে গেছে। টুটে বিতৃষ্ণার হাসি ঝুলিয়ে নিয়ে এক মুহূর্ত বিলম্ব না করে উঠে দাঁড়ালো এবং শান্ত গলায় বলল, আপনাদের আলোচনা শেষ হলে আমি কি যেতে পারি? শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত পৌঁছালেন তা সম্পর্কে আমাকে জানাইয়েন। ইসরাত চেয়ার টেলে বের হওয়ার আগেই নুসরাত দমকে ইসরাতকে নিজ জায়গায় বসিয়ে দিল। কটমট কণ্ঠে আদেশ দিয়ে বলল, চুপচাপ বস। এখানে আমরা কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারিনি, আর তুই কিনা ড্যাং ড্যাং করে নেচে চলে যাচ্ছিস। আর এক পা এখান থেকে নড়লে আব্বার আমি তোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা নিব। ইসরাত অতিষ্ঠ ভঙ্গিতে নিজের জায়গায় আবার দুপ করে বসে যায়। নুসরাত নড়েচড়ে বসে এবার আসল কথায় আসে। গলা খাকরি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। টুটের কোণে মিষ্টিতা এনে বলে উঠে, আব্বা, আপনি চাইলে জাইন শালার সাথে ইসরাতের বিয়ে দিতে পারেন। জাইন ভাই এমনিতে ভালো আছেন, ওনার কাছ থেকে কোনো খারাপ ভাইব আমি পাইনি, আর ওনার অনেকগুলো কার্ডও আছে। নুসরাতকে ভিন্ন সুরে কথা বলতে দেখে নাসির সাহেব আর ইসরাত তড়াক করে তার দিকে তাকায়। তারা একটু হুচট বই কিছু নয়। নুসরাত বুকা হাসে। দুজনকে এমন অস্বাভাবিকভাবে তার দিকে চোখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা দেখে নাসির সাহেব নুসরাতের এমন চুল পাল্টানো দেখে চট করে বুঝে ফেললেন কী হয়েছে। অকিকটর ছোটো ছোটো করে নুসরাতের উদ্দেশ্যে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, সুর পাল্টানোর মানে কি? ইসরাত ও আগ্রহ নিয়ে হা করে চেয়ে আসে। সে জানতে চায় নুসরাতের এই পরিবর্তন কেন। দুজন সরু দৃষ্টির তুপে পড়ে নুসরাত তমতম খেয়ে বলে ওঠে, এভাবে তাকানোর মানে কি? আমি চুরি করে চুর ধরা পড়ি নিজে, দুজন এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ আমাকে। নাসির সাহেব চোয়াল শক্ত করে নিলেন। তীক্ষ্ণ কণ্ঠে নিরর্থক অভিমত পোষণ করে বললেন, জেরে কাশো নুসরাত, কত টাকা পেয়েছ? নুসরাত ইতস্তত মোহভঙ্গি করে কীর্ণ হেস্র নাসির সাহেবকে গোসামাতা করতে যাবে। নাসির সাহেব কাঠখুট্ট কণ্ঠে বলেন, একদম অবুঝ সাজার চেষ্টা করো না, স্পষ্ট তোমার মুখে বাসছে তুমি ঘুষ খাইছো। নুসরাত দাঁত বের করে হাসে। নাসির সাহেবের কথার উত্তর দেয়, আব্বা, আমি ঘুষ খাই না, আপনি জানেন। জাইন ভাই আমাকে ভালোবাসে কিছু দিয়েছে। নাসির সাহেব এক মুহূর্ত বিলম্ব না করে নুসরাতের কথার বিপরীতে ঠাট্টা করে জিজ্ঞেস করলেন, কত টাকা দিয়েছেন তোমার জাইন ভাই তোমাকে? নুসরাত চোখ মুখ ঝাপটে প্রশস্ত হেসে বলে ওঠে, বেশি নয়, ওই 5,000 টাকা। আমি আবার কেউ ইচ্ছে করে টাকা দিলে না করতে পারি না। জাইন ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিতে চাইছিলাম না, কিন্তু খারাপ মনে করতে পারে তাই আর কি নিয়েছি। ইসরাত আর নাসির সাহেব নুসরাতকে কিছুক্ষণ কর্মচোখে অবকলন করলেন। নুসরাত আবারও বুঝানোর সরে বলল, আব্বা, আমি বলি, জাইন ভাইয়ের সাথে ইসরাতের রেজিস্ট্রি করলে আমাদের শুধু বেনিফিট আর বেনিফিট। জাইন ভাইয়ের কাছ থেকে আমরা বিনামূল্যে সেবা পাবো। ইসরাতের সাথে বিয়ে হয়ে গেলে আমাকে আরও কিছু টাকা দিবেন, জাইন ভাই এই ওয়াদাও করেছেন। নাসির সাহেব শুধালেন, তাহলে এগুলো কি? নুসরাত অবিলম্বে উত্তর দিলেন, এগুলো অ্যাডভান্স দিয়েছেন, কাজ শেষে বাকিগুলো। নুসরাতের কথা ইসরাত আর নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। নুসরাত মৃদু স্বরে আওলার, আপনারা চাইলে একটা শর্তনামা তৈরি করতে পারেন, তাহলে আর আপনার বড় ভাই ইসরাত আর জাইন ভাইয়ের ডিভোর্স দেওয়াতে পারবে না। আর আমার যতটুকু মনে হয়েছে জাইন ভাই কোনো অবস্থাতেই ইসরাতকে ডিভোর্স দেবেন না। আব্বা, ভেবে দেখতে পারেন, প্রচুর বড় লুকস ওই বেটা জাইন ভাই। গোপন বৈঠকে আরও কিছুক্ষণ চলল। ততক্ষণে সৈয়দ বাড়িতে এসে হাজির হয়েছে ইরহাম আর আহান। মোমো আর নাজমিন বেগমের মতো তারাও এসে কান পাতল দরজার কাছে গোপন বৈঠকের অতি গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আশায়। রুম গুছিয়ে রাখছে ইসরাত। নুসরাত বিছানায় বসে বসে লিচু খাচ্ছে। মোমো একপাশে বসে বই পড়ছে। নুসরাত আরাম করে খাওয়ার ভেতর বেগাত গটিয়ে ইসরাত জিজ্ঞেস করলো, সেদিন তোর গালে ওই রকম রক্তের দাগ পড়ছিল কেন? নুসরাত লিচু খাওয়া তামে নিষ্প্র চোখে তুলে ইসরাতের দিকে তাকায়, আর তখনই চুকাচুকো হয় ইসরাতের সাথে।
কথার কোনো উত্তর না দিয়ে নুসরাত লিচু খেতে ব্যস্ত হবে। ইসরাত বলে উঠে, নুসরাত বলবি তুই? নুসরাত নির্দ্বিধায় কণ্ঠে বলে উঠে। আরশ তাপ্পড় মেরেছিল। ইসরাত আতকে উঠল। মোমো এতক্ষণ বই পড়লেও ইসরাত আর নুসরাতের কথায় নিজের মনোযোগ সেদিক থেকে সরিয়ে নিয়ে আসে। মনোযোগী হয় নুসরাত আর ইসরাতের কথায়। ইসরাত নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, বিরক্ত করেছিস তুই ভাইয়াকে যে এভাবে অমানুষের মতো মারলো তোকে? নুসরাত বুকক্ষেপহীন কণ্ঠে বলে উঠে, আমি কেন ওনাকে বিরক্ত করতে যাব? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? তারপর কথা মনে করে নুসরাত বেঁচে কাটলো আরশকে। ইসরাত তীক্ষ্ণ চোখে এক পলক নুসরাতের দিকে চেয়ে নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, তুই আবার প্রতিশোধ নেওয়ার চিন্তা করছিস? উল্টোপাল্টা কিছু করার চিন্তা করলে মাথা থেকে ঝেড়ে ফেল। ইসরাত কথা নুসরাত হেসে উড়িয়ে দেয়। আগুসালের কথার উত্তর না দিয়ে কাটিয়ে দেয়। ইসরাত নুসরাতের দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকলে নুসরাত কথা শুনে না। সে অন্য কথা বলতে শুরু করে, শুনলাম আমি ব্রাহ্মণবাড়িয়া থাকতে নাকি সুফি খাতুন তোর জন্য নিজামপুরের সম্বন্ধ নিয়ে আসছিল। নুসরাতের কথা মামা সায় দেয়। কাউচে বসে ওরকম ফেলে রেখে দৌড়ে নেমে এসে নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ে ইসরাতের কথা শোনার জন্য। ইসরাতের দিকে প্রশ্নচিত চোখে চাইলে ইসরাত হাসতে হাসতে ডলে পড়ল বিছনার সেদিনকার কথা মনে করে। নিজের হাসি সেরকম বহাল দেখে বলে ওঠে, আর বলিস না, নিজাম দাদু নাকি একদম তাগড়া সুঠামদেহী যুবক। দাদি এসব বলে নিয়ে গেলেন পাত্র দেখাতে আব্বুকে। আব্বু যখন দেখলেন পাত্র হিসাবে নিজাম দাদুকে দাদি আমার জন্য পছন্দ করেছে, তখন এমন রেগেমেগে আগুন হলেন। পারতেন যদি তাহলে দাদিকে রিভলভার দিয়ে শ্যুট করতেন। রিভলভার দেওয়ার কথা শুনতেই নুসরাত তুতনিতে হাত চেপে ধরে হাসল। হাসিতে বেঁকে গেল টুটের এক পাশ। বিড়বিড় করে আওড়ালো রিভলভার। নুসরাতের এমন হাসি দেখে মোমো ইসরাতকে কাঁধ দিয়ে ধাক্কা দিল। ইশারা দেখালো নুসরাত টুট টিপে শয়তানের মতো হাসছে। দুজনই দুজনের দিকে তাকিয়ে ব্রু বাঁকালো। দুজন একজন বুঝতে পারলো না হঠাৎ এমন হাসির মানেটা কি। ইসরাত কিছু বলতে নিলে নুসরাত বাধা দেয় হাত তুলে। ইসরাতের নিকট থেকে পরবর্তী কথা শোনার জন্য শুধায়, তারপর কি হলো? ইসরাত বলে হতে তারপরে আর কি, দাদিকে ভালো করে বকে দিয়েছেন। মনে হয় না এই জীবনে আর কোনো সম্বন্ধ নিয়ে মুখো হবেন। নুসরাত ইসরাতের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, সুফি খাতুনের হাবভাব ভালো নয় রে ইসরাত, আমার কেন জানি মনে হয়। নিজামপুরের দিকে খারাপ নজর দিয়েছে এই মহিলা। মোহাম্মদ নুসরাতের কথা একমত পোষণ করে। মোহাম্মদ নিচু গলায় আওয়াজ বেশি এলো, নানি নিজাম নানার কথা শুনলে কীরকম করে উঠেন, লজ্জা পান মনে হয়। মোমো কথা শেষ হতেই ইসরাত চিৎকার করে উঠে। তারপর আবার মুখ চেপে ধরে নিজের কুণ্ঠিত হয়ে আসা কণ্ঠে হকচকি গলায় মিইয়ে গিয়ে বলে, আহান বলছিল নিজাম দাদুর সাথে দাদির একটা সেট আপ করিয়ে দেওয়ার কথা। তখন দাদির মুখ কি লাজ রঙ্গা হয়েছিল, তুই দেখলে যা স্পিচলেস হয়ে যেতি। লজ্জায় এক প্রকার কাছুমাচু হয়ে গিয়েছিলেন। নুসরাত এক পেশে ব্রু বাঁকিয়ে বলে উঠে, বুড়ির হাবভাব ভালো না, নিজাম বুড়ির দিকে কোনো জোর দিয়েছে মনে হয়, তাহলে তো একটু বাজিয়ে দেখা যায় সুফি খাতুনকে। কি বলিস তোরা? টুটে হাসি জ্বলিয়ে তিন মাথা এক জায়গায় হতে নিবে তার আগেই আরও দু মাথা ঠেলে সেখানে ঢুকে গেল। মিচকে হাসি দিয়ে ইরহাম নুসরার কাছে ঘেসে বসলো আর আহান মোমোর কাছ ঘেসে বসলো। পাঁচ মাথা একত্রিত হতেই সবাই হেসে উঠল। আহান আবার সবার দিক চেয়ে টুট কামড়ে হেসে বলল, আমার কাছে একটা গ্রেট নিউজ আছে। পাঁচ মাথা একত্রিত থাকলো। তাদের গোলাকার হয়ে বসে থাকা বন্ধনে বাঙ্গুল্য তুলল না। আহানের দিকে প্রশ্নাত্মক চোখে তাকাতেই আহান বলল, নানি নিজাম দাদুর গাছ থেকে ফুল ছিঁড়ে এনে নিজের কানের পিঠে গুঁজেছিলেন, আর তা দেখে নিজাম দাদু পুরো আগুন হয়ে উঠেছিলেন। যখন জিজ্ঞেস করলেন ফুলগুলো কোথায় পেয়েছেন, নানি নতুন বউয়ের মতো মুখে হাত দিয়ে লজ্জা পেয়ে হেসে উঠলেন। মৃদু কণ্ঠে নিজাম দাদুকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে আমার? আহান নাটকীয় ভঙ্গিতে কথা বলায় সবাই হেসে উঠল। আহান ধীরে ধীরে সব খুলে বলতে সবাই এবার দিকে সে ফিসফিস করে একসাথে বলে উঠে, সামথিং ইজ ফিশি। সুফি খাতুন মাইট হ্যাভেন ফলেন ইন লাভ উইথ নিজাম শিকদার। কথা শেষ করে সবাই টুট কামড়ে কুটিল হাসলো। তারপর সবাই মিলে পুরো রুম কাঁপিয়ে হেসে উঠল। বাইরে বাতাস বইছে, সেই বাতাসে বেচা মাটির গন্ধ প্রথম ফুটা কদম ফুলের সুবাসে ভেসে আসছে। দুপুর 12টা। এই সময় শহর কোলাহল ঢাকা পড়ে। নিস্তব্ধতা। এই বৃষ্টিময় দুপুরটা কেমন যেন কোলাহলহীনতা, নিস্তব্ধ, বিষণ্ণ। নাসির মঞ্জিলের সামনে দিয়ে হঠাৎ চলে যাচ্ছে ক্রিং ক্রিং শব্দ তুলে রিস্কা। নাসির মঞ্জিলের গেটের দুপাশে ফলের বাগান করা, ঠিক পাশে সৈয়দ বাড়ি, আর সৈয়দ বাড়ির সামনে নিজাম শিকদারের বাড়ি।
নাসির মঞ্জিল থেকে সৈয়দবাড়ির দূরত্ব 2 মিনিটের। নাসির মঞ্জিলের সামনে খোলা জায়গায় কয়েকটা চেয়ার রাখা আছে, হয়তোবা আজ সকাল এখানে বসেই নাসির সাহেব চা খেয়েছিলেন। নুসরাত পকেটে কালো রঙের কিছু একটা গুজে নেয়, হাঁটু সমান শার্টের হাতা গুটিয়ে নেয়। নিজে থেকে বড় সাইজের জিনিসগুলো পরতে সে একটু বেশি কমফোর্ট ফিল করে। তার সবচেয়ে বেশি পছন্দ হলো ইরহামের পরিহিত কাপড়গুলো, এগুলো টেনে এনে পরতে সে ভীষণ ভালোবাসে। পায়ে একজোড়া বড় সাইজের স্লিপার, এই জুতা জোড়া ও ইরহামের। নুসরাতের চোখে চশমা এঁটে আছে, মুখে গম্ভীরত্ব, কিন্তু ঠোঁটের কোনায় বিরাজ করছে ক্রূর হাসি। ক্রূর হাসির কারণটা উদ্ঘাটন করা মুশকিল। নুসরাত হাত পা সরিয়ে গিয়ে বসে পড়ল চেয়ারে, চোখ স্থির করে সৈয়দ বাড়ি গেটের দিকে। শীতকাল কাটার পর মেরে শব্দ পুরোনো আমলের জংধরা গেট খুলে গেল সৈয়দ বাড়ির। মাথা নিচু করে বের হয়ে আসলো আরশ, পায়ে নাইকের লোগো বিশিষ্ট স্লিপার, হাঁটু সমান 3/4 প্যান্ট, উপরে হুডি পরে হইত। হুডির ক্যাপ মাথার টানা সব সময় নেয়। নুসরাত আরশকে দেখতেই ভেতরে ভেতরে হাসলো। আরশ নুসরাতকে আরাম করে বসে থাকতে দেখে বড় বড় পা ফেলে এগিয়ে আসলো নুসরাতের দিকে। নুসরাত নড়ল না, চুপচাপ বসে দেখলো আরশের উজ্জ্বল শ্যামবর্ণের মুখখানা শক্ত করে এগিয়ে আসা তার দিকে। অধীর আগ্রহ নিয়ে নিষ্প্রভ দৃষ্টিতে স্থির রাখলো আরশের দিকে। ত্রুটে মারাত্মক কুটিল হাসি লেগে আছে। আরশ নুসরাতের পাশে এসে দুপ করে বসে পড়ল, কথাবার্তাহীন। চোখ বোলালো অবাল আকৃতির মেলে শ্যামবর্ণ মুখে। ডান হাত বুড়ি আঙ্গুল ও তর্জনী আঙ্গুল দ্বারা নুসরাতের গাল চেপে ধরে বাঁ পাশে ডান পাশে ঘুরালো। নাকের কাছে নখ দিকটা ভালো করে লক্ষ্য করলো, তারপর পুরো মুখে আবারও নিজের কাঠখুট্ট হাত বুলালো। নুসরাত আরশের হাত সরিয়ে দেয় অনীহা নিয়ে নিজের মুখের উপর থেকে। আরশের দিকে সরাসরি তাকিয়ে চোখে চোখ রেখে নুসরাত বলে উঠে, আপনার হাতের 13টা থাপ্পড় খেয়ে স্ক্রিনের গ্লো একদম ফিকে হয়ে গিয়েছে, বুঝেছেন? মুখে ব্যথা 2 দিন ভরা ছিল, আমি একদম মুখ নাড়াতে পারিনি ঠিক মতন। চোখের নিচে ডার্ক সার্কেলও পড়েছে গভীরভাবে, তাই ভাবছি আবারও আগের মতো স্কিনে গ্লোনেস কীভাবে বাড়ানো যায়। নুসরাতের কথায় আরশ উত্তর দিল না, গম্ভীর মুখ বানিয়ে চুপচাপ নুসরাতের কথা শ্রবণ করলো। নুসরাত নিচের দিকে চোখ রেখে কুটিল হেসে নিল, তারপর এক মুহূর্ত বিলম্ব না করে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, আপনি কি জানেন স্বামীর বুকের বাঁ পাশের রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করলে স্কিনের গ্লো বৃদ্ধি পায়? তাই আমিও ভাবলাম আপনার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করব। নুসরাতের কথায় আর চোখ ছোটো ছোটো করে নেয়, নড়ে বসে নুসরাতের সামনে। নুসরাতের নিজের পকেট থেকে নাসির সাহেবের লাইসেন্স প্রাপ্ত লিভার বার বের করে টুট বাঁকিয়ে হাসলো। আরশও হাসলো নুসরাতের সাথে তাল মিলিয়ে। গম্ভীর মুখখানা বা দুশ্চিন্তার কোনো চাপ নেই। পুরুষালী লম্বা লম্বা পাপড়ি দিয়ে গেরা চোখগুলো নুসরাতের মেয়েলি চোখের মধ্যে স্থাপন করলো। বলিষ্ঠ হাত দ্বারা নুসরাতের চেয়ার একটানে নিজের সামনে নিয়ে আসলো। চোখে চোখ স্থির রেখে নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, শুট। নুসরাত বাকশূন্য মুখে চুপচাপ বসে রয়। আরশ পুরুষালী পুরো টুট নাড়িয়ে আবারও আদেশ দিয়ে বলে, শুট মিসেস আরশ। আরশের কথা শেষ হতেই নুসরাত রিভলভার চেপে ধরে আরশের বুকের বাঁ পাশে টুটে হাসি ঝুলিয়ে রেখে আরশের চোখে চোখ রেখে নির্বিকার চিত্তে চেয়ে থাকে। আরশের চোখ তখনও স্থির নুসরাতের দিকে। তার প্রখর দৃষ্টি সূক্ষ্ম ও ধারালো। ঠোঁটের বাঁক বেয়ে বেরিয়ে এলো অনায়াসে, আইজ অন মি নুসরাত নাসির অ্যান্ড পুল দ্য ট্রিগার। আরশের কথা শেষ হতেই নুসরাতের ট্রিগারে চাপ দিল। উত্তর শব্দে বের হয়ে আসলো গুলি। সেই গুলি আরশের পাঁজরের হাড় বেদ করে জোর জোর করে রক্ত বের হয়ে আসলো চামড়ার উপর দিয়ে। আরশ ব্রু দিয়ে ইশারা করে রক্তর দিকে, তারপর নিজের বড় সরে বলে, নিন আপা রক্ত, আর একটু কষ্ট করে হসপিটালে ভর্তি করে দিয়েন, এসে দেখব আমার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসের ইউজ করার পর আপনার ফেসে কতটুকু গ্লো এসেছে। নুসরাত হেসে উঠল, আরশও হেসে উঠল। দূরে দাঁড়িয়ে থাকা বারান্দায় দাঁড়ানো নিজাম শিকদার স্তব্ধ। এরা হাসে কেন? পাগল নাকি? গুলি খেয়ে আবার হাসে কে? এই ছেলের ব্যথা করছে না নাকি? নিজাম শিকদার হা করে তাকিয়ে থাকেন। তখনও তারা স্বামী স্ত্রী হাসছে একজন আরেকজনের সাথে তাল মিলে। আরশ প্রখর গরম নিঃশ্বাস ফেলে সে শ্বাসের তুপে পড়ে সামনে থাকা নুসরাতের চেয়ার ধরে টেনে আরেকটু সামনে নিয়ে আসে আরশ। দুপ করে নিজের মাথা ফেলে নুসরাতের কাঁধে শ্বাস ফেলে নাক টেনে মেয়েলি শরীরে গ্রান নাকে নেয়। নিজের তুতনি টেকায় নুসরাতের কাঁধে ঘন ঘন শ্বাস ফেলে অন্তর্বেদ চাহনি নিক্ষেপ করে ফিসফিস করে নুসরাতের কানের কাছে আওড়ায়।